বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ছাতা কাহিনী, অর্থাৎ আজকের বুধ সকালে। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় ছাতা কাহিনী। আপনারা লিখেছেন maitrikatha@gmail.com, MAITREEKATH maitrikatha@gmail.com এই ঠিকানায়। কেউ কেউ লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত এই ঠিকানাতেও। প্রথম যার লেখা দিয়ে আজ শুরু করব তিনি ডাক্তার নিশীথ বরণ জানা, পটাশপুর, মংলামারো, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। ও আমার বর্ষাকালের ছাতারে জাড় কলের কাঁথা। ব্যবহারিক জীবনে ছাতা কাঁথায় যেন ভাইরা ভাই, বিশেষ করে অবেলায় বৃষ্টিতে ভিজলে। ছাতা তুমি কার? হাতে আছে যার। চেম্বারের বাইরে জানালায় ছাতাখানি রেখে রোগী দেখছি, হাতে গোনা জনাকয় পেশেন্ট ছেড়ে দিয়ে বাইরে এসে দেখি ছাতা ভ্যানিশ। চোখ আমার কপালে, নতুনের জায়গায় পুরাতন একখানা দিব্যি বিরাজমান। চোখ কচলে ধাতস্থ হলাম। ভুল দেখিনি। ভাবলাম ভুল করে হয়তো নিয়ে গেছে কেউ, ফেরত পাবই, সবাই তো জানা শোনা, চেনা জানা। মুখ ধরে ধরে বার্তা পাঠালাম, একখানা বিশ্বাস মনে, ডাক্তারের ছাতা কে আর হজম করবে। হতস্বী। হপ্তা কেটে গেল, ছাতা এলো না। একদিন গিন্নি জিজ্ঞাসা করলে, অমন হন্তদন্ত হয়ে কাক ভেজা হয়ে ঘরে ঢুকলে যে, নতুন ছাতাটা কোথায়? মাথা চুলকে বলি ঘটনাটা। কেউ মনে হয় ভুল করে নিয়ে গেছে। গিন্নির মুখে মুচকি হাসি, ভুল না হাতি, ওই আল্লাদেই থাকো, ভুল নয় গো, ভুল নয়, সদ্ব্যবহার হয়েছে, দেখে নিও। গিন্নির কথায় আহত হলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি তখনও। সারাটা জীবন কাটালাম যাদের নিয়ে, তারা আর যাই হোক ডাক্তারের সঙ্গে এমন কখনো করবে না, ছাতা ফিরবেই। কিন্তু না, ছাতা ফেরেনি। হাত থেকে আনকোরা সে ছাতার গন্ধটাই যায়নি। আবারও কিনলাম ছাতা, কিন্তু এবারে অবশ্য ঘর পোড়া গরু। আবার হারিয়ে যাওয়ার ভয়ে ব্যবহার করে চলেছি রোগীর ফেলে যাওয়া সেই অগতির গতি পুরাতন ছাতাখানি। ডাক্তার নিশীথ বরণ জানা, পটাশপুর, মংলামারো, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন। পূর্ব মেদিনীপুরের পর পূর্ব বর্ধমান লিখেছেন আরতি কিস্কু, গোতান, মাধবডিহি থেকে। ছোটবেলায় ছাতা মানে বুঝতাম বড় বড় কচু পাতা। দাদা দিদিদের দেখতাম কাদা মেখে কচু পাতা মাথায় দিয়ে স্কুল থেকে ফিরত, কি মজাই না লাগতো। ক্রমে বড় হলাম, আমরাও বিদ্যালয়ের দিকে পা বাড়ালাম। বাড়িতে থাকার সময় ছাতার প্রয়োজন পড়ত খুবই কম। এ দাওয়া থেকে ও দাওয়া যেতে দিতাম এক ছুট। আর বেশি বৃষ্টি হলে চটের বস্তাকে লম্বালম্বি ভাঁজ করে নিলেই হয়ে যেত পেখে। এরকম তালপাতার পেখে তখন দেখা যেত। প্রাথমিক বিদ্যালয়ে যখন যেতাম তখন ফেরার পথে বৃষ্টি এলে ভাঁজ করে পেখে বানিয়ে নিতাম। তখনও বিদ্যালয়ে বেঞ্চ টেবিল চেয়ার আসেনি, তবু আমরা কত আনন্দ করে ওই চট পেতে বসতাম। ওইসব রঙিন দিনগুলো ছিল কত মধুর, কত আহ্লাদে ভরপুর। যখন ক্লাস 5-এ উঠলাম তখন খুব বায়না করেছিলাম বলে বাবা আমাকে ছাতা কিনে এনে দেন। পরম আনন্দে ছাতা নিয়ে স্কুল যেতাম। একদিন স্কুল ফেরত নামল তুমুল বৃষ্টি। ছুটি শেষে ওই ছাতার তলায় আমরা ঠিক কতজন যে মাথা আড়াল করেছিলাম তার হিসেব নেই। ওই ছাতা সেদিন বৃষ্টি কতটা আটকাতে পেরেছিল জানি না, তবে আমাদের হুল্লোড় আর অনাবিল আনন্দটুকু মনে আছে বেশ। লিখেছেন আরতি কিস্কু, গোতান, মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে। অমিতাভ মাইতির লেখা পড়ব হরেন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনার। মিহিরবাবু
গ্রামের সকল মানুষের কাছে মিহি দাদু নামে পরিচিত। কথিত আছে উনি নাকি গ্রামের প্রায় সকল মৃতদেহ সৎকার করেছেন। এছাড়াও ওনার ফুটবল খেলা দেখার প্রচুর নেশা, তাই পাড়ার যুবকদের সঙ্গে অনেকটা সময় কাটান। আর সেই সুযোগ নিয়ে কিছু দুষ্ট ছেলেরা দাদুর বিড়ি, ছাতা, গামছা, জুতো লুকিয়ে দেয়, আর তার বিনিময়ে ওরা দাদুর কাছ থেকে চা, বিস্কিট, পান আবদার করে। দাদুও হাসি মুখে ওদের আবদার মেটায়। একদিন দাদু বাজারে এসে আড্ডা দিচ্ছে, এমন সময় দেখা গেল দাদু তার ছাতা খুঁজে পাচ্ছে না। এদিক ওদিক খোঁজার পরও যখন পাওয়া গেল না, তখন সেই ছেলেগুলোকে ধরা হলো। কিন্তু ওদের মধ্যে কাউকেই ধরা গেল না যে ছাতাটা কে নিয়েছে। দাদুও ছাড়ার পাত্র নয়, কারণ ছাতাটা দাদুর বিয়ের যৌতুকের, আর পুরনো দিনের ছাতা এত মজবুত যে সবাই প্রশংসাও করে। শেষে বাজার কমিটিকে জানানো হলো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, কিন্তু ছাতার কোনো হদিশ পাওয়া গেল না। শেষে বাজার কমিটি সিদ্ধান্ত নিল যে কমিটির পক্ষ থেকে একটি ছাতা দাদুকে কিনে দেওয়া হবে, কিন্তু দাদু তার পুরনো ছাতাকেই চায়। এমন সময় দাদুর দেরি দেখে দিদা দাদুকে খুঁজতে বাজারে এলো। সব ব্যাপারটা শুনে দিদার তো চোখ কপালে। পুকুর ঘাটে পা ধুয়ে আসার সময় সেইখানে তো ফেলে দিয়ে রেখে এসেছ, আমি তো বাড়িতে রেখে এলাম সেটা। অবশেষে ছাতার এই মহাভারতের শুভ সমাপ্তি হল। লিখেছেন অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। গোপাল মজুমদারের লেখা পড়ব। ঠিকানা কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান। বর্ষার ছাতা, শীতের কাঁথা, এই দুটি জিনিস দুই ঋতুতে হারাতে নেই, তাহলে কপালে দুঃখ আছে। ছাতা হারানোর ক্ষেত্রে আমার মতো ব্যক্তির জুড়ি মেলা ভার। নতুন ছাতার আয়ু আমার কাছে 1 থেকে 2 মাস। সেজন্য বাড়ি থেকে কাজে বেরোলে ভাগ্যে জোটে পুরাতন আর ভাঙা ছাতা। সবাই জানে নতুন ছাতা দিলে সে ছাতা আর ফিরবে না। কিছুদিন আগে সপরিবারে শিলং ঘুরতে গিয়েছিলাম। শিলংয়ে কখনো মেঘ, কখনো বৃষ্টি। শিলং নানা রঙের ছাতার জন্য বিখ্যাত। আমি একটা সুন্দর রঙের ছাতা কিনলাম। গিন্নি বলল, এত দাম দিয়ে ছাতা কিনছ, কিছুক্ষণ পরেই তো হারাবে, টাকাটাই জলে যাবে। আমি বললাম, এবার হারাবে না। খুব সাবধানে কেনা ছাতা মাথায় দিয়ে শিলং ঘুরে দেখলাম। বাড়ি ফিরে ব্যাগ খুলে দেখলাম যথারীতি ছাতা নেই। শিলংয়ের ছাতা শিলংয়েই ফেলে এসেছি। গিন্নি বলল, চাষাকে শাখের ক্ষেত আগলাতে দিলে যা হয় তাই হয়েছে। গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। এবারে যার লেখা আমার হাতে, তিনি আপনার ঠিকানা চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ। লিখেছেন SM ছবেদ আলী। ছাতা, কাঁথা, মাতা এসবই ছায়া নির্ভর, মায়ার বেষ্টনীতে ভরা যেন এক মুঠো শান্তির নির্যাস। এবার ছাতা প্রসঙ্গে আসি। ছাতা যুগ যুগ ধরে মানুষের পরম বন্ধু, ঠিক যেন আপনের আপন। ছাতা রোদ বৃষ্টিতে একমাত্র অবলম্বন। শরীরকে সুস্থ রাখতে সবসময় ছাতা ব্যবহার একটি ভালো অভ্যাস। কিন্তু কিছু মানুষের কাছে ছাতা আবার বোঝা স্বরূপ। রোদে পড়বে, বৃষ্টিতে ভিজবে, তবু ছাতা সঙ্গে রাখবে না। তবে একথাও সত্যি, রোদের তেজ কমলে, বৃষ্টির ফোঁটা বন্ধ হলে, অর্থাৎ ছাতার প্রয়োজন ফুরিয়ে গেলে ছাতা পিপাসু ব্যক্তিদেরও তখন আর ছাতা ভালো লাগে না। তাই ছাতাটিকে সাবধানে রাখতে হয়, নইলে চোখের আড়ালে চলে যায় চিরদিনের মতো। আমাদের স্বামীমার মা বেজায় ছাতা বিদ্বেষী। কোথাও বেড়াতে গেলে কিংবা প্রয়োজনে পথে বেরোলে কিছুতেই সঙ্গে ছাতা নিতে দেয় না। অথচ এখন তার ছেলেমেয়েদের ব্যাগে নানা রঙের ছাতা শোভা পাচ্ছে। ছাতা যে শুধু রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তা নয়, ছাতা বিপদ আপদ থেকে রক্ষা এবং মানসম্মান বাঁচাতেও খুবই পটু। পথ চলতে চলতে কুকুর কিংবা কোনো কিছুর দ্বারা আক্রান্ত হলে ছাতা লাঠির কাজ করবে। আবার দূর থেকে পাওনাদারের চোখ পড়লে ছাতার আড়ালে সে যাত্রা রক্ষা পাওয়াও সম্ভব। কারো কারো কাছে এক ছাতাতেই জীবন শেষ হলেও আমার কাছে ছাতা মোটেও টেকে না, কারণ আমার ছাতা শুধুই হারায়।
পরীক্ষার কক্ষে, সিনেমা হলে, মাঠে ঘাটে, হাটবাজারে জীবনে কত যে ছাতা হারিয়েছি তার হিসেব নেই। সবশেষে আমার কাছ থেকে যে ছাতাটি হারিয়েছি তার কথা কখনো ভুলতে পারব না। বৃষ্টির দিন, একটা দোকানে ছাতা নিয়ে দাঁড়িয়েছি। হঠাৎ এক অপরিচিত লোক এসে বলল, ভাই, আপনার ছাতাটা একটু দিন তো, ওই দোকান থেকে আমার ব্যাগটা নিয়ে আসি। লোকটাকে আমি চিনি না, তবু কি ভেবে খামখেয়ালের বশে ছাতাটা দিয়ে দিলাম। লোকটা সেই যে গেল, আর ফিরে এলো না। অনেক খুঁজলাম, পেলাম না। পাশে থাকা মানুষগুলোর নানা রকম মন্তব্য। বলল, চেনেন না, তবু ছাতা দিলেন কেন? কোনো উত্তর দিতে পারিনি। সেদিনের সেই ছাতা কাহিনী মনে পড়লে নিজের খুব খারাপ লাগে। কি যে অবুঝ ছিলাম। লিখেছেন এস.এম. ছবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। উদয়শঙ্কর চট্টোপাধ্যায় লিখেছেন চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। ছাদ বা ছাত সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি। ছাতার উৎস একই, মাথা রক্ষার বিশ্বস্ত বন্ধু বা সঙ্গী এই ছাতা। সে সঙ্গে থাকলে রোদ জল হইতে আপনাকে অনেকটাই স্বস্তি দেবে। শুধু গ্রীষ্ম বর্ষা নয়, উৎসব উদযাপনেও এই ছাতা অপরিহার্য। সে মা দুর্গাকে নদী পুকুর হতে আনতে যাওয়াই হোক আর রথযাত্রাই হোক। বহু হাজার বছর আগে ছাতা ছিল শুধু রাজা মন্ত্রীদের জন্য। সময়ের সঙ্গে সব বদলেছে আকারে, রঙে, ওজনে। গ্রীষ্মের দাবদাহ থেকেই হোক বা ঝমঝমে বৃষ্টি থেকেই হোক, ছাতা একটি নিরাপদ আশ্রয় বলেই মনে হয়। আমাদের অভিভাবক স্থানীয় কেউ মারা গেলে আমরা বলে থাকি মাথার উপর থেকে ছাদ সরে গেল, অর্থাৎ ছাতা সরে গেল। রবীন্দ্রনাথের সহজ পাঠেও বর্ষার সাথে ছাতার মেলবন্ধন। উনি লিখেছেন, ঘন মেঘ বলে রে দিন বড় বিশ্রী, তালব্যস্য মূর্ধন্য স দন্তস্ব, বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। ছাতিম গাছ বললেই আমার কবিগুরু স্থানটির কথাই মনে ভাসে। ছাতার মতো গোল করে মাথার উপর থাকে, তাই তার নাম ছাতিম গাছ। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, তোমার পথে বিছায়ে ছায়া, ছাতিম ডালের ছাতা। আবার আমাদের ছোটবেলায় গুরুমশায়ের ছাতা ছিল বিরাট লম্বা আঁকশি দেওয়া ছাতা। কোনো ছাত্রছাত্রীকে শাসন করতে হলে ওই আঁকশি গলায় লাগিয়ে তাকে কাছে টেনে আনতেন। আবার অনেকেই ভোরবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ওই ছাতার আঁকশি দিয়ে পাড়ার ফুল গাছ টেনে ফুল সংগ্রহ করতেন। বিশেষজ্ঞরা ছাতার রঙের ব্যাপারে এক নির্দেশিকা দিয়ে থাকেন। ওনাদের মতে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচতে হলে কালো রঙের ছাতা ব্যবহার করাই শ্রেয়। যদি রঙে যেতে চান তাহলে নীল বা বাদামি এই দুটি রং ব্যবহার করা যেতে পারে। উদয়শঙ্কর চট্টোপাধ্যায় লিখেছেন চুয়ামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। সাধন বিশ্বাস অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা থেকে আমাদের লিখেছেন, ছাতা আবিষ্কারের দিনক্ষণ যাই হোক না কেন, এই বস্তুটি কিন্তু একটা সময় সবার কেনার আর্থিক সঙ্গতি ছিল না। শুধু পয়সাওয়ালা ব্যক্তিরাই ছাতা ব্যবহার করতেন। তাছাড়াও এককালে বাংলাদেশে আর ওড়িশায় বিধবা রমণীদের মধ্যে ছাতা আর জুতো ব্যবহার নিষিদ্ধ ছিল। আবার এমনও ছিল, কোনো বিশেষ সম্মানীয় ব্যক্তির সামনে ছাতা ব্যবহার অপরাধ বলে গণ্য হতো। যাজ্ঞে সেসব কথা। বুধ সকালে তুমি ছাতার যুদ্ধ দেখেছ? আমরা করেছি একসময় ছাতার যুদ্ধ। মনে পড়ে অনেকদিন আগে পাশের গ্রামের সঙ্গে আমাদের গ্রামের ফুটবল ম্যাচের প্রতিযোগিতা ছিল। খেলা চলাকালীন কোনো এক কারণে দুই দলের মধ্যে গণ্ডগোল, মারামারি লেগে গেল। বর্ষাকাল, দর্শকদের সবার হাতে ছাতা। তখনকার বেশিরভাগ ছাতাই ছিল বেতের লম্বা ডাঁটির। সেই ছাতা নিয়ে আমাদের দু দলের মধ্যে তুমুল যুদ্ধ। আমার ছাতাটি মুহূর্তে কয়েক টুকরো হয়ে গেল। কেন বলো তো? বাংলা সাহিত্যে ছাতার উল্লেখ বারবার এসেছে। আমাদের প্রিয় সাহিত্যিক সুকুমার রায়ের আঁকা ছাতা বগলে মানুষের ছবির সঙ্গে কিছু কবিতা বা ছড়াও আছে, যেমন 7 জার্মান জগাই আঁকা তবু জগাই লড়ে, এলো পাথারি ছাতার বাড়ি ধুপুস তাপুস কত, চক্ষু বুঝে কায়দা খেলায় চোরকিবাজির মতো। অন্যদিকে শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে ফুটবল খেলার মাঠে ছাতা নিয়ে মারামারিতে
শ্রীকান্তের মাথায় পিঠে আস্ত 2-3খানা ছত্রভঙ্গের পর ইন্দ্রনাথ শ্রীকান্তকে উদ্ধার করে। এমন সব কত ছাতা কাহিনী বাংলা সাহিত্যে ছড়িয়ে আছে। সাহিত্যিক তারাপদ রায়ের ছাতা নামক রম্য রচনাটি বড়ই হাস্যরসে মাখামাখি। এখন বর্ষাতে বা রেনকোটের যতই প্রচলন হোক না কেন, ছাতার ব্যবহার ও মাহাত্ম্য এক বিন্দুও কমেনি। ছাতা ছাতাই, তার কোনো বিকল্প নেই। ছাতা কাহিনীর শুরু আছে, শেষ নেই। কি বলো বুধ সকালে? লিখেছেন সাধন বিশ্বাস, অম্বরপুর, মুড়িঘাটা, উত্তর 24 পরগনা থেকে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। সত্য কিঙ্কর প্রতিহার, দেশরা, বাঁকুড়া; সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান; অশোক মজুমদার, কৃষ্ণনগর, নদিয়া; সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, পূর্ব মেদিনীপুর; শেখ গিয়াসউদ্দিন, বাউরিয়া, হাওড়া; ডলি বন্দ্যোপাধ্যায়, দিগপাড়, বাঁকুড়া; অলকা অধিকারী, মাধবডিহি, পূর্ব বর্ধমান; রানী মুখোপাধ্যায়, রায়না, পূর্ব বর্ধমান থেকে আমাদের লিখেছেন। পদ্মাদের লেখা পূর্ব মিঠাপুকুর, বর্ধমান থেকে এসেছে। ছাতা আবার আমার কাছে সব সময়ের জন্য থাকে। সে বাড়ির পাশে 2টো বাড়ির পরের বাড়ি যেতে গেলেও লাগে, আবার আধ ঘন্টার রাস্তা হলে তো লাগবেই লাগবে। কনকনে শীত, তাতেও ছাতা নিয়ে রাস্তায় হাঁটি। তাই দেখে একদিন আমাদের পাড়ার এক কাকু বললেন, তুই এই শীতে ছাতা মাথায় দিয়েছিস কেন রে? কাকু গো, আর বলো না, আমার কপালে যদি সূর্যদেব একটু আলতো পরশও বোলায়, তাহলেও আমার মাথা ধরে সর্দি জ্বর হয়ে 7 দিন বিছানায় শুইয়ে দেবে। তাই এই ব্রহ্মাস্ত্রটি সব সময় সঙ্গে রাখি। 2000 সাল নাগাদ হবে, এক বন্ধুকে দিয়ে কলকাতা থেকে একটি ছাতা আনিয়েছিলাম 200 টাকা দিয়ে। এত যত্নে ব্যবহার করতাম যে তা দেখে আমাদের এক অফিসার আমাকে বলেছিলেন, তুমি ছাতাটা খুব যত্ন করো না? বলেছিলাম, স্যার, এই ছাতা যত্নে আমার কাছে 13 বছর একভাবে আছে। বছরখানেক আগে একদিন অফিস থেকে বাড়ি ফিরতেই মা বলল, এই তোর একটা পার্সেল এসেছে। ভাবছি আমি তো কিছু কিনিনি। দ্বিধা নিয়ে পার্সেলটা খুলতেই একটা এমব্রয়ডারি করা কাঁচ বসানো সুদৃশ্য ছাতা বেরিয়ে এলো। ভাবছি ভুল ঠিকানায় চলে এসেছে, কিন্তু প্যাকেটে তো আমারই নাম লেখা। কে পাঠালো? যে নামটি লেখা আছে সেটি চিনি না। তার নম্বরে ফোন করতে জানা গেল আমার মামাতো বোন আমাকে সারপ্রাইজ গিফট পাঠিয়েছে। এত খুশি হলাম যে বলে বোঝানোর নয়। ছাতাটা নিয়ে বেরোলেই লোকজন জিজ্ঞেস করে কোথা থেকে কিনেছি, আমি নিজে করেছি কিনা। বর্ষা এসেছে, ছাতা সঙ্গে রেখো সবাই। এই পরামর্শ দিয়ে চিঠি শেষ করেছেন পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান থেকে। মহাদেব গুড়িয়ার লেখা পড়ব, ঠিকানা মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা। মাথার ওপরে ছাতা মানেই সুখের বসতি। রোদ বৃষ্টির প্রভাবে তো শরীরে কম রোদে মাথা ধরা বা সানস্ট্রোক আছেই। বৃষ্টিতে ভিজে সর্দি, কাশি, এমনকি নিউমোনিয়াও হতে পারে। সুতরাং রোদ বৃষ্টির সময় বাইরে বেরোলে শরীরকে বাঁচায় ছাতা। ছাতা তখন লাগে। হিন্দুদের বিয়ে, শ্রাদ্ধ, উপনয়নে আজও ছাতা দেওয়ার রীতি আছে। ছাতা এলো কোথা থেকে, তার প্রচলনই বা হলো কি করে, তার একটু বিবরণ দিলে স্পষ্টই বোঝা যায়। ধারণা করা হয় চীনারাই প্রথম ছাতা ব্যবহার শুরু করে। খ্রিস্টের জন্মের প্রায় 1100 বছর আগে থেকেই সেখানে ছাতার প্রচলন ছিল। প্রাচীন মিশর এবং ব্যাবিলনের ছাতা ব্যবহার করা হতো রোদ থেকে আড়াল করার ছাউনি এবং সম্মান ও কর্তৃত্বের প্রতীক হিসেবে। ইউরোপের গ্রিকরা প্রথম ছাতাকে সবাই রোদ নিবারক হিসেবে ব্যবহার করত। পরে রোমানরা বৃষ্টি থেকে গা বাঁচানোর জন্য ছাতার ব্যবহার শুরু করে। মধ্যযুগে ছাতার প্রচলন বন্ধ হলেও ইতালিতে আবার 1600 শতকের শেষ দিকে চালু হয়। ভারত উপমহাদেশেও ছাতার ব্যবহার শুরু হয় ইউরোপীয়দের অনুকরণে। ভারতের বিভিন্ন মন্দির গাত্রে স্থাপত্য লক্ষ্য করলে নিশ্চিতভাবে সিদ্ধান্তে আসা যায় যে প্রাচীনকালে ভারতেও ছাতা ব্যবহৃত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীনকালের ছাতা অসংখ্যবার পরিবর্তনের মধ্য দিয়ে এক এক অবস্থায় পৌঁছেছে। তা হল আধুনিক ছাতা। তবে রোদের তাপ বাঁচাতে ছাতার বিকল্প এখনো পর্যন্ত কিছু আসেনি। ছাতা আজ হয়ে উঠেছে গরিব, মধ্যবিত্ত, বড়লোকের সবারই
প্রয়োজনীয় বস্তু। লিখেছেন মহাদেব গুড়িয়া, মুন্ডাপাড়া, কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। বিষ্ণুপদ মাইতির লেখা, দক্ষিণ কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনার। লোককথায় অবগাহন করা যাক। প্রাচীনকালে এক রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন। রাজামশাইয়ের মাথায় যাতে সূর্যের তাপ না লাগে সেজন্য 4 জন ভৃত্যা 4টি দণ্ডের মাথায় একটি কাপড়ের 4 কোণ বেঁধে একটি চাঁদোয়া তৈরি করে অশ্বারূঢ় রাজার সঙ্গে সঙ্গে চলেছে। পথে একজন চাষি আসছে, তার মাথায় তালপাতার তৈরি টোকা। রাজামশাইয়ের সামনে এসে চাষি মাথার টোকা খুলে রাজামশাইকে অভিবাদন জানাল। রাজামশাই ভাবলেন, এই রকম একটি বড় টোকা বানিয়ে একজন ভৃত্যা যদি আমার মাথায় ধরে থাকে তাহলে অতিরিক্ত 3 জন ভৃত্যের দরকার নেই। যেই ভাবা সেই কাজ। রাজামশাই কাপড় দিয়ে একটি ছোট আচ্ছাদন তৈরি করে ধরে রাখার একটি দণ্ডের মাথায় লাগিয়ে দিলেন। তৈরি হল প্রথম ছত্র বা ছাতা। এরপর তিনি ধাতু নির্মিত গোলাকার রাজছত্র তৈরি করে রাজসিংহাসনের পিছনে লাগিয়ে দিলেন। লোককথায় এমনভাবেই বেঁচে আছে ছাতা। লিখেছেন বিষ্ণুপদ মাইতি, দক্ষিণ কাশিয়াবাদ, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। এবারে উত্তর 24 পরগনা। নিবেদিতা সরণী, বাদুড়িয়া থেকে লিখেছেন সত্যজিৎ ঘোষ। ঘটনাটা যদিও 20 বছরের পুরনো, তবু ছাতার প্রসঙ্গ উঠলেই মনে পড়ে যায়। ঘটনাক্রমে সেদিন ছিল আমার জন্মদিন। একসময় প্রাইভেট টিউটর পাশের বাড়িতে ফোন করে জানিয়েছিল যে জরুরি দরকারে সেদিন যেন একবার অতি অবশ্যই তার সঙ্গে দেখা করি। সদ্য তিনি তখন পঞ্চায়েত দপ্তরে কাজ পেয়েছেন। সে সময় জনগণনার কাজ চলছিল। আমি দুপুরেই তাদের বাড়ি হাজির হলাম। ইচ্ছে ছিল সন্ধ্যের আগে ফেরার। জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় বাড়িতে কয়েকজন বন্ধুর আসার কথা। মা তাদের জন্য রান্না করেছিলেন। আষাঢ় মাসের বৃষ্টির দিনে 4 কিলোমিটার দূরে সাইকেল করে তার বাড়ি পৌঁছে বৌদির মুখে শুনলাম তিনি অফিসে এক্ষুনি এসে পড়বেন, আমাকে একটু অপেক্ষা করতে বলেছেন। অগত্যা বেলা গড়িয়ে সন্ধে হওয়ার পর তিনি ফিরে বললেন পরের দিন ভোরে অসুস্থ ভাইয়ের চিকিৎসার জন্য ভেলোর রওনা হতে হবে, কিন্তু সেন্সাসের প্রায় 250 ফর্ম পূরণ বাকি। জমা দেওয়ার জন্য আর 1 দিন মাত্র সময় আছে। আমি যদি ফর্ম পূরণ করে দিই তাহলে খুব উপকার হয়। অবস্থার গুরুত্ব বুঝতে পেরে আমি আর জন্মদিনের কথা বলিনি। সারা রাত জেগেও কাজ শেষ করতে পরদিন দুপুর গড়িয়ে গেল। পরদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে মা বাবা ক্ষুণ্ণ হয়েছিলেন। সেদিন অফিস থেকে ফিরে আমার ছেঁড়া ছাতাটা দেখে তিনি বলেছিলেন, ফর্ম পূরণের কাজের জন্য তোকে টাকা দিলে তো নিবি না, বরং তোকে একটা ছাতা দেব। না, আজও দেননি। উপরন্তু আমি যে ভেবেছিলাম তিনি বড় দাদার মতো মাথায় ভরসার ছাতা ধরবেন, সেটাও হয়নি। স্বার্থ ফুরলে মানুষ যে আর গুরুত্ব দেয় না, তার উদাহরণ একটা ছাতা দেওয়ার প্রতিশ্রুতির মধ্য দিয়ে অক্ষয় হইয়াছে। লিখেছেন সত্যজিৎ ঘোষ, নিবেদিতা সরণী, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা থেকে। রিক্তা মণ্ডল আমাদের লিখেছেন তেজহাটি, বীরভূম থেকে। প্রিয় বুধ সকালে ক্লাস 7-এ কালিদাস রায়ের লেখা ছত্রবিয়োগ কবিতা পড়েছিলাম। তিনি বলেছেন, 4টি টাকায় কিনেছিলাম 3টে বছর আগে, সঙ্গে ছিলে বাঁকড়ো বরমপুর, হাজারিবাগে। নতুন যখন ছিলে তুমি, বুলিয়েছিলাম গালে চুমি, আজও মধুর গন্ধ পরশ স্মৃতির পটে জাগে। নতুন ছাতা কেনার শুরু থেকে হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত স্মৃতির রোমন্থনে যে তিনি শুধু করেছেন তা নয়, অতি প্রয়োজনের সময় ছাতা ছাড়া তিনি যে কত অসুবিধার সম্মুখীন হয়েছিলেন সেই কবিতায় তিনি তা ব্যক্ত করেছেন। ছাতা আমাদের দৈনন্দিন জীবনে খুবই অপরিহার্য। রোদ, ঝড়, বৃষ্টির মতো প্রাকৃতিক নানা সমস্যায় ছাতা আমাদের পরম বন্ধুর মতো পাশে থাকে। আমাদের জীবনে চলার পথে ছাতা স্বরূপ কোনো ব্যক্তিবিশেষের গুরুত্ব তেমনই অপরিসীম। বাড়ির অভিভাবককেও তাই মাথার উপর ছাতা বলে মনে করা হয়। লিখেছেন রিক্তা মণ্ডল, তেজহাটি, বীরভূম থেকে। এবারে পড়ব কাশীনাথ দের লেখা, ঠিকানা বেলঘরিয়া, কলকাতা 56। ক্লাস 5 কি 6 সেই সময় 8 টাকা খরচ করে মা একটা ছাতা কিনে দিয়েছিলেন। চুরির ভয়ে নিজ নামের আদ্যক্ষর
ঘন কালো সুতি কাপড়ের ভিতরের অংশের এক কোণায় সুনিপুণভাবে সুতো দিয়ে নিজে তৈরি করি। জামার কলারে হাতলটা হুক হিসেবে ব্যবহার করা গোল্লায় যাওয়া ছেলে ছোকরাদের মজাদার হাস্যরসের খোরাক ছিল। সে সময় তাল, হোগলা পাতার টোকা বাড়িতে ব্যবহারের চল ছিল। মা কিন্তু মাথায় গামছা দিয়ে বৃষ্টিতে ভিজে কোনো ক্রমে কাজ সারতেন। আরামদায়ক হ্যান্ডেল, যা প্রায় গোলাকার ধরনের, মোটা কালো সুতি কাপড়ের আচ্ছাদনে ঢাকা বেতো কাঠের ছাতা, অন্ধের যষ্টি, বাবার প্রিয়। ব্যবহার করতে করতে কালের করাল গ্রাসে সবকিছু খসে গিয়ে শুধুমাত্র কাঠামোটা দিয়ে মা ফুল তুলতেন। সিনেমা শুটিংয়ের নানান কায়দায় বিভিন্ন ধরনের ছাতা ব্যবহার দক্ষিণ ভারতের সমুদ্র তটে গেলেই চোখে পড়ে। পাওনাদার দেখে ছাতা দিয়ে মুখ লুকিয়ে যেতে, ব্যাঙের ছাতার মতো ছাতা সবই দেখা। এই তো গত বছরও ছাতা নিয়ে বৃষ্টিতে ভর দুপুরে বাজার যেতে হয়েছিল, কিন্তু বাদলা দিনে বিশ্রী দমকা হওয়ায় হাত ফসকে ছাতা গড়াগড়ি খেতে খেতে দৌড়ল। পেছন পেছন দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, বাবা গো, মা গো। ভাগ্যিস এক পথচারী করুণা করে ছাতাটা ধরে এনে উপকার করেছেন। আমার বহু ছাতা পথ চলতে কোথাও না কোথাও ফেলে এসেছি, কেউ ফেরত দেয়নি, বরং অস্বীকার করেছে। এখানেই পূর্ণচ্ছেদ, কিন্তু তারপরেও তো একটা পর থাকে। বাবা মার স্পর্শের ছাতার পুরনো কাঠামো নিজের ঘরে ১ নম্বর স্থানে আজও বিরাজমান। কাশীনাথ দে লিখেছেন বেলঘরিয়া, কলকাতা ৫৬ থেকে। এবারে চন্দ্রনাথ ভরের লেখা এসেছে আঁটপুর, হুগলি থেকে। পুরাণে যমদগ্নি তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সূর্যদেবের কাছ থেকে ছত্র ও পাদুকা পেয়েছিলেন। ছাতা নিয়ে অনেক অনুগল্প, রম্য কাহিনী, আখ্যান উপাখ্যান আছে। বিশ্বকবির ছাতা আলেখ্য স্বতন্ত্র রসবোধযুক্ত, মজা ও সুন্দর ব্যঞ্জন সমৃদ্ধ, যা সবার মনে ও মুখে সুস্বাদু হয়ে লেগে আছে যুগ যুগান্ত। টিকিধারী ভট্টাচার্য বামুন ঠাকুর ছাতা বগলে নিয়ে এবাড়ি ওবাড়ি পুজো অর্চনা করে আর বিধান দিয়ে বেরিয়েছেন। এই ঘটনা আমরা অনেকে শুনেছি এবং দেখেছি। আজ থেকে শতাধিক বৎসর পূর্বে কাঁধে বা মাথায় একখানা গামছা আর লগ্নপদ পথিকের ছাতাই ছিল বহু ক্রোশ হাঁটা পথে একমাত্র সঙ্গী ও সহায় সম্বল। চীন দেশে ছাতার প্রথম প্রচলন ও জন্ম। শোনা যায় নানান বাহারে, রং ও ফ্যাশনে আর নানান প্রযুক্তি কায়দায় তাদের ছাতার অদ্ভুত সম্ভার। তারা নাকি ছাতায় ছোট ফ্যান যুক্ত করে পথিককে আরাম ও খুশি রাখতে সফল হয়েছেন। কি আশ্চর্য রকম আগ্রহ ও মাথা নিয়ে এই ছাতা! জাপানিরা ছাতা আকাশে উড়িয়ে তপন তাপ প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল, কিন্তু এটা করতে গিয়ে তারা ঘুড়ি আকাশে ওড়ানোয় ঘোড়েল হয়ে উঠল। 2 ফোল্ড এবং 3 ফোল্ডের ছাতা, রঙিন ছোট বড় ছাতা, সাদা ট্রাফিক ছাতা, ছাপা সিনথেটিক ছাতা, আইস ছাতা, ফ্যান সেটিং ছাতা, ইলেকট্রিক সুইচ ছাতা, এমনকি ব্যাঙের ছাতা পর্যন্ত কাহিনীতে অভিনয় করার এখতিয়ার আছে। ছাতার মুখ্য কাজ রোদ ও বৃষ্টি থেকে মানুষকে রক্ষা করা আর আরাম দেওয়া। দৈত্যরূপে বজ্রঘোষী ঘন কালো মেঘ পরাক্রম সূর্যদেবকে যখন আড়াল করে, তা হল প্রকৃতির ছাতা। বট, অশ্বত্থ বৃক্ষতলে ক্লান্ত পথিক বিশ্রাম নেয়, ক্লান্তির আরাম উপভোগ করে, এও প্রকৃতির ছাতা। বিশাল ঝড়ের মুখে ছাতা হাত থেকে উল্টে কুঁজো হয়ে যায়, নয়তো হাতছাড়া হয়ে পথে বা মাঠে বিচরণ করে, তখন ছাতা কারণ নয়। লিখেছেন চন্দ্রনাথ ভর, আঁটপুর, হুগলি থেকে। আজ তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুধ সকালে আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ড মানস প্রতিম দাস।